অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন আয়োজন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুফল নস্যাৎ করতে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে ৬টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার এই বিষয়ে প্রতিক্রিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে সময় দিতে চায় বিএনপি, তবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি মোটা দাগে তিনি তুলে ধরেছেন। এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবে। 15ই সেপ্টেম্বরের গণতন্ত্র দিবসের সমাবেশের প্রস্তুতি সভার পর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করার চক্রান্ত করছে পতিত স্বৈরাচার। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে মন্তব্য করে এর বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী যাতে একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে না পারে সেজন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনী দরকার বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ, এই সরকারের সংবিধান পুনর্লিখন সংশোধনের ক্ষমতা রয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পরামর্শ বিচার বিভাগে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখতে নানা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সংবিধানের রাষ্ট্রপতির ক্ষমতা আনুষ্ঠানিকতা মাত্র। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখতে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সহ সবকিছু বিচার বিভাগের অধীনে আনার পক্ষে মত রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তার। উচ্চ আদালতের বিচারক নিয়োগেও দরকার সুনির্দিষ্ট নীতিমালা। খুবই ন্যূনতম। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এই ৭০ অনুচ্ছেদের কারণে। বিপ্লবোত্তর একটি সরকারে যদি মনে করেন সেই সরকার সংবিধানকে নতুন করে ঢেলে সাজাবেন, সেখানে কাস্টমারি প্র্যাকটিসগুলো আসবে। গুমের শিকার ব্যক্তি ও পরিবার চাইলে আগামী 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কাছে অভিযোগ জানাতে পারবেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি জানায়, 2010 সালের 1 জানুয়ারি থেকে এবছরের 5 আগস্ট পর্যন্ত যারা গুমের শিকার হয়েছেন তারা অভিযোগ জানাতে পারবেন। গুমের শিকার হয়ে যারা ফিরে এসেছেন তারা এবং এখনও যারা নিখোঁজ তাদের পরিবারের সদস্যরা অভিযোগ জানাতে পারবেন। গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের লিখিতভাবে অভিযোগ জানানোর জন্য আহ্বান করা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানতে আমরা রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে যাব। সেখানে আছেন শফি মাহমুদ সাগর। সাগর, ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। শাওন, ডেঙ্গুর প্রাদুর্ভাব এই মাসের শুরু থেকেই বেশ বেড়েছে।
যদিও সারা বছরই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় শখানেক মানুষজন মারা গিয়েছে এবং এর মাঝে পুরো বছর জুড়ে 17,000 মানুষের মতো আক্রান্ত হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেপ্টেম্বরের শুরু থেকে এই মাসে মাঝামাঝি সময় পর্যন্ত এসে প্রতিদিনই কিন্তু গড়ে 2 থেকে 3 জন মানুষ মারা যাচ্ছেন এবং ডেঙ্গুর যেই ভয়াবহতা সেটি কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এবং আমরা জানতে পেরেছি যে এই ডিএনসিসি কোভিড হাসপাতালটিতে আজকেও 4 জন ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছেন। এর পাশাপাশি এখানে এখনও ভর্তি আছেন বেশ কিছু রোগী এবং তাদের জন্য শুধুমাত্র ডেঙ্গু এবং কোভিডের জন্যই যেহেতু এই হাসপাতালটি এখন চালু আছে, তো এইখানে যারা আছেন মূলত তারা বেশিরভাগই এখন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখানে অবস্থান নিয়েছেন, এখানে ভর্তি হয়ে আছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই যা ডেঙ্গু রোগী যারা আছেন তারা প্রত্যেকেই প্রায় কয়েকদিন যাবৎ ধরে গায়ে ব্যথা বা তীব্র জ্বর এবং ডায়রিয়া সহ বিভিন্ন উপসর্গ নিয়ে ডেঙ্গুর উপসর্গগুলো নিয়ে তারা আসছেন এবং আসার পরে তারা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছেন যে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তো ডাক্তার যারা ছিলেন তারা বলছেন যে এখন রোগীদের যে চাপটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তবে তারা এখনও রোগীদের সেবা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন। তারা এটিও বলছেন যে এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই সময়গুলোতে ডেঙ্গু রোগের চাপ বেড়ে যায় এবং এই সময়টিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে ডেঙ্গু রোগটি যেই ভয়াবহতা সেটি বিস্তার যাতে কম হয়, একই সাথে রোগীদের যেই মৃত্যুর হার সেটি যেন কমানো যায়। তো ডেঙ্গু রোগীদের সংখ্যা ধীরে ধীরে হাসপাতালগুলোতে বাড়ছে এবং ডেঙ্গুর যেই ভয়াবহতা সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীদের সর্বশেষ অবস্থা। শাওন, জানছিলাম রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খবর। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ব্যাংক লুটেরাদের সাথে কোনো সম্পর্ক রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। বিএবি চেয়ারম্যান বলেন, সংস্কার চাইলে গঠিত টাস্ক ফোর্সকে কাজ করতে হবে ব্যাংকারদের নিয়েই। এই টাস্ক ফোর্স যাতে বিদ্যমান সমস্যাগুলো বিবেচনায় নিয়ে কাজ করে সে তাগিদও দেন তিনি। আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে একসাথে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাগুলো সব ব্যাংক মেনে চলবে বলেও জানান বিএবি চেয়ারম্যান। অসুবিধা যেগুলো আছে বা আমাদের কিছু ভুলভ্রান্তি তো অবশ্যই থাকে, তো সেগুলো সম্বন্ধে একটা আলোচনা করলাম। প্ল্যান পলিসি করার আগে আমরাও কিছু কথাবার্তা বলতে পারি যে বেসিসে জানি প্ল্যান পলিসি করা হয়, কারণ এন্ড অফ দি ডে ব্যাংকের যে নিয়মই করুক না কেন কাজটা আমাদের করতে হবে, কাজে সেখানে আমরা মিলে যা কাজ করব। ভারত সফরের জন্য 16 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নতুন চমক জাকের আলী অনিক, দলে নেই পেসার শরীফুল ইসলাম। রিপোর্ট কুশল ইয়াসিরের। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়া বাংলাদেশের সামনে এবার ভারত সফর। 2 ম্যাচের এই সিরিজে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দল ঘোষণা করা হয়েছে। জাতীয় দলে সাদা পোশাকে প্রথমবার ডাক পেয়েছেন জাকের আলী অনিক। বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান সফরে 172 রানের ইনিংস খেলে নজর কাড়েন এই উইকেট রক্ষক ব্যাটার। দলে নেই পেসার শরীফুল ইসলাম। চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় বিশ্রাম দেয়া হয়েছে শরীফুলকে। বিতর্ক থাকলেও সাকিব আল হাসান থাকছেন এই সিরিজেও। বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন সাকিব। এছাড়া পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রায় সবাই আছেন 16 সদস্যের দলে। আগামী 15 সেপ্টেম্বর দেশ ছাড়বে লিটন মিরাজরা। 19 সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।